ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, তোমরা এটা পড়েছো আগে। এটার মানে হচ্ছে তড়িৎ পরিবাহিতা। অন দ্য বেসিস অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, অর্থাৎ কোনো একটা কঠিন পদার্থের তড়িৎ পরিবাহিতার উপর নির্ভর করে আমরা কঠিন পদার্থকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্ডাক্টর, বা বাংলাতে বলা হয় পরিবাহী। একটা হচ্ছে ইনসুলেটর, বা বাংলাতে বলা হয় অপরিবাহী, and another semiconductor, বাংলাতে বলা হয় অর্ধপরিবাহী। অর্থাৎ কোন একটা কঠিন পদার্থের তড়িৎ পরিবাহিতার উপর নির্ভর করে তাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কন্ডাক্টর বা বলা হয় পরিবাহী পদার্থ, একটা হচ্ছে ইনসুলেটর বা বলা হয় অপরিবাহী কঠিন পদার্থ, আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর বা বলা হয় অর্ধপরিবাহী পদার্থ। এই তিনটে আমাদের এখানে পদার্থ সম্বন্ধে একটু আমাদের পড়তে হবে। তাহলে এই তিনটে পদার্থ কি সেটা আমরা প্রথমে আগে জানবো। অর্থাৎ কিসের উপর বেসিস করে আমরা একটা পদার্থকে বলবো যে সেটা পরিবাহী হবে না অপরিবাহী হবে না অর্ধপরিবাহী হবে, সেটা আমরা একটুখানি দেখব। প্রথমে তোমরা প্রত্যেকেই জানো যে পরিবাহী পদার্থ মানে সেই সমস্ত কঠিন পদার্থ যারা তড়িৎ পরিবহনে সক্ষম, অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ পরিবাহিত হতে পারে তাদেরকে বলবো আমরা পরিবাহী পদার্থ বা কন্ডাক্টর। আর অপরিবাহী মানে কি না, যে সমস্ত কঠিন পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না, অর্থাৎ যারা তড়িৎ পরিবহনে অক্ষম তাদেরকে বলবো আমরা অপরিবাহী। অর্থাৎ আমি একটু যদি শর্টে লিখি, কন্ডাক্টর মানে হচ্ছে তড়িৎ পরিবহনে সক্ষম, ইনসুলেটর তড়িৎ পরিবহনে অক্ষম, আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা, মানে এটা হচ্ছে পুরোপুরি কন্ডাক্টরও না আবার পুরোপুরি ইনসুলেটরও না, এর হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা কন্ডাক্টর আর ইনসুলেটরের ঠিক মাঝামাঝি। মানে তড়িৎ পরিবহন ক্ষমতা হচ্ছে পরিবাহী ও অপরিবাহী পদার্থের মাঝামাঝি। আচ্ছা, এদের যদি আমরা সাধারণত কোনো একটা পদার্থের কতটা তড়িৎ পরিবহন ক্ষমতা সেটা হচ্ছে যে আমরা তার কন্ডাক্টিভিটি দিয়ে করি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দিয়ে বা বলা হয় পরিবাহিতা। যেটা হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে মানটা হচ্ছে 10⁸ ওহম ইনভার্স মিটার ইনভার্স। সেরকম এর ক্ষেত্রে কন্ডাক্টিভিটি মানটা খুবই কম, সেটা হচ্ছে 10⁻⁻20 ওহম ইনভার্স মিটার ইনভার্স। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটির মানটা হচ্ছে এদের ঠিক মাঝামাঝি, অর্থাৎ 10⁻⁻7 থেকে 10⁻⁻4 ওহম ইনভার্স মিটার ইনভার্স। তাহলে দেখো এই যে কন্ডাক্টিভিটি বা বলা হয় তড়িৎ পরিবাহিতা, এটা দেখো সব থেকে বেশি কার ক্ষেত্রে, কন্ডাক্টরের ক্ষেত্রে, যার ক্ষেত্রে 10⁸। সব থেকে কম কার ক্ষেত্রে, ইনসুলেটর 10⁻20, এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ঠিক এর মাঝামাঝি, মানে এইটার মাঝামাঝি 10⁻7 10⁻4। সেই জন্য
পরিবাহীগুলো তড়িৎ পরিবহনে সক্ষম হয়, অপরিবাহীগুলো সাধারণত তড়িৎ পরিবহন করে না, আর অর্ধপরিবাহীগুলো তড়িৎ পরিবহন ক্ষমতা এই দুটো পদার্থের মাঝামাঝি হয়। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসি যে তাহলে কেন একটা পরিবাহী পদার্থ খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারে, কেন একটা অপরিবাহী পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না, আবার কেন একটা অর্ধপরিবাহী পদার্থ তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী পদার্থ থেকে কম কিন্তু অপরিবাহী পদার্থ থেকে বেশি, যেটা আমরা একটুখানি জানবো কেন, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে এগুলো আমরা ভাগ করেছি। এখানে আমাদের দুটো, অর্থাৎ সমস্ত কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা দু ধরনের পটি দেখতে পাই বা বলা হয় ব্যান্ড। কি না, নিচে থাকে তার, এটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড বা বাংলাতে বলা হয় যোজ্যতা পটি, আর এইটাকে বলা হয় তার কন্ডাকশন ব্যান্ড বা বাংলাতে বলা হয় পরিবাহী পটি। ঠিক আছে, অর্থাৎ দুটো এরকম পটি থাকে, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এবার এদের মধ্যে কি, ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে, এটা হচ্ছে ফুলফিলড or partially fulfilled by electrons, অর্থাৎ যোজ্যতা পটিটা সবসময় কি হবে, ইলেকট্রন দ্বারা পুরোপুরি পূর্ণ থাকবে অথবা সেটা আংশিক পূর্ণ থাকবে, কিন্তু কন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে এমটি, অর্থাৎ এখানে কোনো কিন্তু ইলেকট্রন থাকে না। আবার বলছি, এই যে আমরা বললাম তিন ধরনের পদার্থ, একটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী আর একটা অর্ধপরিবাহী। এদের ক্ষেত্রে আমরা এইরকম দু ধরনের পটি দেখতে পাই, যাকে বলা হয় একটা যোজ্যতা পটি বা ভ্যালেন্স ব্যান্ড, আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বা বলা হয় পরিবাহী পটি। অর্থাৎ সবসময় যোজ্যতা পটির শক্তিটা কন্ডাকশন ব্যান্ডের থেকে কম হয়, সেই জন্য ভ্যালেন্স ব্যান্ডটা থাকে নিচে, কন্ডাকশন ব্যান্ডটা থাকে তার উপরে। এবার কি, যোজ্যতা পটিটা হচ্ছে ইলেকট্রন দ্বারা পুরোপুরি অথবা আংশিকভাবে পূর্ণ থাকে, আর পরিবাহী পটিটা কিন্তু পুরোপুরি খালি থাকে। এরপর হচ্ছে যে কি হয় ব্যাপারটা, অর্থাৎ এবার হচ্ছে এই যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মাঝের যে গ্যাপ, এই যে ফাঁকা স্থান, একে বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ বা বলা হয় বাংলাতে নিষিদ্ধ শক্তি অঞ্চল। অর্থাৎ এই যে ফরবিডেন এনার্জি গ্যাপ, এটা খুব এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস। এর উপরেই বেসিস করে একটা কঠিন পদার্থ পরিবাহী হচ্ছে, অর্ধপরিবাহী হচ্ছে অথবা অপরিবাহী হচ্ছে। অর্থাৎ কি না, আমার এখানে মেন ফান্ডাটা হচ্ছে এইরকম যে ভ্যালেন্স ব্যান্ডে কি আছে না, আমার ইলেকট্রন আছে, সেটা আমার পুরোপুরি পূর্ণ থাকতে পারে ভ্যালেন্স ব্যান্ড, অথবা সেটা আংশিক পূর্ণ থাকতে পারে, কিন্তু এইখানে ইলেকট্রন নেই, এটা পুরোপুরি ফাঁকা। তার মানে ইলেকট্রনটা এই ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন কন্ডাকশন ব্যান্ডে শিফট করবে এইভাবে, তখনই কিন্তু একটা কঠিন পদার্থ তড়িৎ পরিবহনে সক্ষম হবে। এবার এই যোজ্যতা পটি আর এই পরিবাহী পটির মধ্যে এনার্জি গ্যাপ, মানে যেটাকে আমরা বলছি ফরবিডেন এনার্জি গ্যাপ, এইটা যত বেশি হবে তত কি হবে, এই ইলেকট্রনটা এখান থেকে এখানে সহজে যেতে পারবে না। তাহলে পরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হয়, এই নিষিদ্ধ শক্তি অঞ্চলটা খুব কম হয়, যার জন্য কি হয়, ইলেকট্রনগুলো খুব সহজেই ভ্যালেন্স ব্যান্ড থেকে এখানে চলে যেতে পারে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, এই গ্যাপটা পরিবাহী পদার্থ থেকে খানিকটা বেশি হয়, কিন্তু অপরিবাহী থেকে কিছুটা কম হয়, যার জন্য তার ক্ষেত্রে কি হয়, অর্থাৎ
অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়, কিন্তু সেই যাওয়ার পরিমাণটা অনেক কম। আর এর ক্ষেত্রে কি হয়, অপরিবাহীর ক্ষেত্রে এই এনার্জি গ্যাপটা এতটাই বেশি হয় যে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে সহজে যেতে পারে না, সেই জন্য সেগুলো তড়িৎ পরিবহনে অক্ষম হয়। তাহলে আমি এটা একটা ছবির আকারে দেখছি তিনটের ক্ষেত্রে কেমন হয়, ঠিক আছে। তাহলে আমি এদিকে এনার্জি লিখছি, this is valence band. This is conduction band. তাহলে দেখো এইটা হচ্ছে ফর কন্ডাক্টর। কেন? দেখো এর ক্ষেত্রে এই এনার্জি গ্যাপটা যতটা, এর থেকে এনার্জি গ্যাপ দেখো অনেকটা বেশি, তার মানে এইটা হচ্ছে ফর সেমিকন্ডাক্টর। এর ক্ষেত্রে দেখো এনার্জি গ্যাপটা আরো বেশি, তাহলে এইটা হচ্ছে ফর ইনসুলেটর, ঠিক আছে। তাহলে এইটাই এই তিনটে পদার্থের মধ্যে বেসিক ডিফারেন্স, অর্থাৎ কন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা খুবই কম থাকে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তার থেকে একটু বেশি থাকে, ইনসুলেটরের ক্ষেত্রে সব থেকে বেশি থাকে, যার জন্য এটা তড়িৎ পরিবহনে সক্ষম হয়, এটা তড়িৎ পরিবহন ক্ষমতা এই দুটোর মাঝামাঝি হয়, আর এটা তড়িৎ পরিবহনে অক্ষম হয়। বোঝা গেল? এইটা এর মধ্যে বেসিক ডিফারেন্স। তোমরা এগুলো সংজ্ঞাগুলো পড়বে এবং এর কিছু কিছু তোমরা উদাহরণ পড়বে, অর্থাৎ কারা পরিবাহী পদার্থের কয়েকটা উদাহরণ, অর্ধপরিবাহী আর অপরিবাহী। আর এখানে সেরকম কিছু নেই। এবার আমাদের যেটা এখানে জানতে হবে যে আমি যে বললাম এইটা ভ্যালেন্স ব্যান্ড, এইটা কন্ডাকশন ব্যান্ড, এই ভ্যালেন্স ব্যান্ডটা তৈরি হয় কিভাবে, বা কন্ডাকশন ব্যান্ডটা কোন, এটা অ্যাকচুয়ালি কি জিনিস, এটা তৈরি হয় সেটা আমাদের একটুখানি জানতে হবে। তাহলে এটা জানতে গেলে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে ব্যান্ড থিওরি, বা বলা হয় পটি তত্ত্ব। খুব সহজ একটা জিনিস। ব্যান্ড থিওরি মানে হচ্ছে, তোমরা অলরেডি ক্লাস 11-এ পড়েছো, এটা মলিকুলার অরবিটাল থিওরি পড়েছো, রাইট? এটাকে আমরা বলছিলাম এমও। এটা কিভাবে তৈরি হয়? এটা তৈরি হয় বাই কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, এটাকে বলি আমরা এও, অর্থাৎ অ্যাটমিক অরবিটালের কম্বিনেশনের পর সেখান থেকে তৈরি হয় মলিকুলার অরবিটাল থিওরি, সেখান থেকে তৈরি হয় কি না, মলিকুলার অরবিটাল। তাহলে এবার আমরা সেখানে পড়েছিলাম যে যদি আমরা if n number of atomic orbital combined, then n number of molecular orbital formed, অর্থাৎ যদি
n সংখ্যক অ্যাটমিক অরবিটাল একসঙ্গে যুক্ত হয়, তাহলে সেখান থেকে আমরা পাবো কতগুলো n সংখ্যক মলিকুলার অরবিটাল, মানে যতগুলো অ্যাটমিক অরবিটাল একসঙ্গে যুক্ত হবে ততগুলো আমরা মলিকুলার অরবিটাল পাবো। এটা আমার একটা সিম্পল লজিক, এটা আমরা পড়েছিলাম ক্লাস 11-এ। তাহলে এই পার্টিকুলার লজিকের উপর, মানে এই পার্টিকুলার কনসেপ্টের উপরে বেস করে আমরা এটা পড়বো যে ব্যান্ড থিওরিটা কিরকম। বোঝা গেল? কি বোঝা গেল আমি বলছি। তাহলে আমি একটা সহজে একটা মলিকুলার অরবিটাল আঁকি, তোমরা এটা প্রত্যেকে পড়েছো। সব থেকে ছোট কোনটা? আমার হাইড্রোজেন মলিকুল H2। এটা তৈরি হয় কিভাবে? দুটো হাইড্রোজেন অ্যাটম একসঙ্গে যুক্ত হলো, সেখান থেকে তৈরি হয় একটা H2 মলিকুল। এটা তৈরি হয় কিভাবে না, আমি এখানে দুটো হাইড্রোজেন অ্যাটম নিচ্ছি, এটা এর অ্যাটমিক অরবিটাল এবং এটা এর অ্যাটমিক অরবিটাল। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়? এর ক্ষেত্রে যদি একটা ইলেকট্রন ফলে ইলেকট্রন কনফিগারেশন 1s, তাহলে এখানে একটাই আছে অ্যাটমিক অরবিটাল, দিস ইজ 1s এন্ড দিস ইজ 1s। যেহেতু এটা সেম অ্যাটম বলে এদের এনার্জিটা সেম এবং 1s একটা করে ইলেকট্রন আছে, তাহলে যেহেতু এখানে আমার দুটো অ্যাটমিক অরবিটাল একসঙ্গে কম্বাইন করছি, তাহলে কি হবে? এখান থেকে আমরা কি পাবো? দুটো মলিকুলার অরবিটাল পাবো, এবং যার মধ্যে একটা মলিকুলার অরবিটালের এনার্জি কি হবে না, এর থেকে কম হবে, একটার এর থেকে বেশি হবে। এটাকে আমরা বলি, একটাকে বলা হয় বন্ডিং মলিকুলার অরবিটাল আর এটাকে বলা হয় অ্যান্টি বন্ডিং। তোমরা প্রত্যেকেই জানো এর এনার্জি কম, এর এনার্জি বেশি, এবং কি হবে না, এটা এখানে এক একটা বন্ডিং এর মধ্যে কি হবে না, দুটো করে ইলেকট্রন ফিল আপ হবে। তাহলে এখানে টোটাল কত ইলেকট্রন? দুটো। এই দুটো ইলেকট্রন এখানে ফিল আপ হয়ে গেল, তাহলে এইখানে এইটা আমার এমটি থেকে গেল। ঠিক আছে, এইটা আমার ছিল হাইড্রোজেন মলিকুলের মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। ওকে, আমরা এটা প্রত্যেকে পড়েছো। এবার আমরা যেটা করবো সেটা আমরা কোনো একটা, এখানে যেহেতু আমরা কঠিন পদার্থ বলছি, ফলে আমরা কোনো একটা কঠিন পদার্থ নিয়ে এখানে আলোচনা করবো। ধরো সব থেকে ছোট একটা কঠিন পদার্থ কোনটা হবে? লিথিয়াম, তাই তো? আমরা এখানে আলোচনা করবো কি নিয়ে? লিথিয়াম মলিকুলের ব্যান্ড থিওরি। মানে এখানে অ্যাকচুয়ালি কোনো একটা লিথিয়ামের কেলাস, মানে সেখানে তো আর একটা লিথিয়াম নেই, তাহলে সেখানে কি আছে? সেখানে আমার n সংখ্যক লিথিয়াম আছে, অর্থাৎ এটাকে বলছি আমরা LiN, মানে n সংখ্যক লিথিয়াম এইভাবে পরপর যুক্ত আছে। এরকম, তার মানে আমাদেরকে এই LiN এর মানে n সংখ্যক লিথিয়াম মলিকুলের মলিকুলার অরবিটাল আমাদের একটুখানি দেখতে হবে সেটা কেমন হয়। তাহলে এটা দেখার আগে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তাহলে প্রথমে আমরা বলব Li2 এর কি হবে। ঠিক আছে, সব থেকে যেটা আমার ছোট, তাহলে Li2 এর ক্ষেত্রে কি হবে? লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন কি হয়? Li3 1s2 2s1। তাহলে আমরা এখানে 1s টাকে বাদ দিচ্ছি, মানে 1s টা অলরেডি আমার এখানে আছে এর মধ্যে, আমরা এটাকে আর নিচ্ছি না, আমরা শুধুমাত্র 2s টাকে নিচ্ছি, কারণ যেহেতু এটা ভ্যালেন্স শেল, তুল্যতা কক্ষ। তাহলে এই একটা অ্যাটমিক অরবিটাল, এই একটা অ্যাটমিক অরবিটাল, তাহলে এটা আমার হচ্ছে লিথিয়ামের এই একটা 2s, এই একটা 2s। এখান থেকে তৈরি হবে একটা বন্ডিং মলিকুলার অরবিটাল, একটা হবে অ্যান্টি বন্ডিং। এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা তাহলে ফিল আপ হয়ে যাবে, এটা আমার এমটি থাকবে। দিস ইজ ফর Li2। ওকে, এরপর যদি আমি Li4 ভাবতাম, তার ক্ষেত্রে কেমন হতো? তাহলে তার ক্ষেত্রে একই রকম, সেখানে তাহলে কটা মলিকুল? Li4 মানে সেখানে আমার টোটাল 4খানা লিথিয়াম আছে, তার মানে এই দিকে দুটো থাকবে, এই দিকে দুটো থাকবে। তাহলে আমি এখানে ধরছি, ধর এর ক্ষেত্রে একটা আছে, এর ক্ষেত্রে একটা আছে, এর ক্ষেত্রে একটা, এর ক্ষেত্রে একটা। তাহলে এখানে কি হবে না, আমার দুটো বন্ডিং তৈরি হবে এরকম, আর এখানে দুটো অ্যান্টি বন্ডিং তৈরি হবে। তাহলে এই দুটো বন্ডিং দুটো ইলেকট্রন দ্বারা ফিল হবে, দুটো এখানে 4টে হয়ে গেল, এবং এগুলো কি হলো না, এগুলো আমার এমটি থাকলো। তাহলে এটা ফর হচ্ছে Li4। বোঝা গেল? মানে এখানে 4টে আমার লিথিয়াম মলিকুল একসঙ্গে যুক্ত হচ্ছে, যার ক্ষেত্রে এইটা আমার দুটো Li এর দুটো 2s অরবিটাল। সিমিলারলি এইটা আবার দুটো Li এর দুটো 2s অরবিটাল, সেখান থেকে আমার তৈরি হচ্ছে দুটো বন্ডিং এবং দুটো অ্যান্টি বন্ডিং, যার মধ্যে দুটো বন্ডিং কি আছে, দুটো করে ইলেকট্রন দ্বারা ফিল আপ হয়ে আছে, অ্যান্টি বন্ডিংটা পুরোপুরি ফাঁকা আছে।
সিমিলারলি আমরা এর পরটা যেতে পারি, মানে Li6 Li8 এরকম করে আমরা চলতে পারি। তাহলে কি হবে দেখো, ধীরে ধীরে আমার বন্ডিং অরবিটালের সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকবে, ঠিক আছে, এবং সঙ্গে সঙ্গে অ্যান্টি বন্ডিং ক্রমশ বাড়তে থাকবে। এবং তার মধ্যে দেখো বন্ডিং অরবিটালগুলো দেখো পুরোপুরি কিন্তু এখানে আমার ফিল আপ আছে, আর এগুলো কি আছে না, অ্যান্টি বন্ডিং গুলো কি আছে আমার পুরোপুরি এমটি বা পুরোপুরি ফাঁকা আছে। এবার তাহলে এইভাবে যদি আমরা Li(n) সংখ্যক যদি মলিকিউল দেখি, মানে কি আছে, সেখানে আমার n সংখ্যক লিথিয়াম একসঙ্গে যুক্ত আছে নাকি। যদি আমরা এই রকম দেখি, তাহলে আমরা এটা একটুখানি আঁকছি এরকম, দেখো একটুখানি মুছছি।